এখান থেকে কিছু মেসেজ আপনাদেরকে পড়ে শোনাতে চাই। আইফোনে যেহেতু ডেট এবং চাইল্ড মেসেজ সেন্টার ডিটেইলস একেবারে মেসেজ পাঠালে প্রথম মেসেজই দেখা যায়, ওই আর ডিটেইলসে ক্লিক করা লাগে না। আমি এখানে আমাদের ঢাকা মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন গত কমিটির অর্ণব হোসেন। সে আমাকে 20 জুলাই 19 তারিখ ওভার হয়ে 20 তারিখে পড়েছে, রাত 1:10 একটা মেসেজ করেছিল, ভাই ইরানের মতো রেভলিউশন হতে পারে, সবার হাতে লাল গোলাপ, যারা লাল গোলাপ পাবে না তারা যে কোনো ফুল হাতে রাস্তায় বের হতে পারে, লাশের উপরে এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতে পারে না, চেয়েছিলাম কোটা সংস্কার, এখন দরকার রাষ্ট্র সংস্কার। তখন তাকে আমি আবার রিপ্লাই দিয়ে দিয়েছিলাম যে যাত্রাবাড়িতে তোমরা শুরু করো, কারণ যাত্রাবাড়ি ওর এলাকা এবং ওইখানে অনেকদিন ধরে থাকে। এটা একটা মেসেজ। সেকেন্ড হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাড্ডা এলাকায় রাফা, ও এখন এই বৈষম্যবিরোধী আন্দোলন প্রাইভেটের সাথে কাজ করে। ও হচ্ছে আমাকে 12:12 শুক্রবার দিন বা 19 তারিখ ওভার করে 20 তারিখে পড়েছে, 12:12-তে মেসেজ করছে, ভাইয়া কারফিউ জারি করে দিছে, আমাদের এখানে সব ইন্ডিয়ান পুলিশ স্নাইপার নিয়ে আসছে, বিভিন্ন বিল্ডিং এর ছাদে পজিশন দিচ্ছে। আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম সরাসরি ফোনে, কারণ ইন্টারনেট তো তখন বন্ধ, সেই রকম চিহ্নিত করতে পারলে লোকজন নিয়ে ঘেরাও করো, ভবন ঘেরাও করার জন্য বলেছিলাম। সারা দেশে প্রতিরোধ হবে, কাল চট্টগ্রাম পোর্ট অবরোধ হবে, প্রয়োজনে যে এলাকায় সাত থেকে গুলি করে সে এলাকা পরিবর্তন করো। সে ফোনে বলছিল ভাই দাঁড়াতে পারছি না। তারপরে সে ডাইরেক্ট ফোনে বলেছিল আমাদের এখানে বেশ কিছু ছেলেগুলো আহত হয়েছে, তাদের ভাই চিকিৎসা দরকার। তখন আমি বিএনপির আপনার চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার ফরহাদ আলী ডোনার ভাই, ওনার নাম্বার এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএসএফ রফিক ভাইয়ের নাম্বার দিয়ে দিয়েছি, কারণ ওনারা দুইজন আগে থেকে আন্দোলনে যখন ছাত্ররা আহত তখন আমি খসরু ভাই সহ মহাসচিব, বিএনপি মহাসচিব, তাদেরকে যখন জানিয়েছিলাম যে ছাত্রদের চিকিৎসার ব্যবস্থাটা আমাদের অন্তত করা দরকার, ঢাকা মেডিকেলে পেশেন্ট ভর্তি নিচ্ছে না, ছাত্রলীগ ওইখান থেকেও বাইরে পাঠাইতেছে, সুতরাং আপনাদের যেহেতু বড় সংগঠন ড্যাব আছে, ডাক্তার আছে, প্রাইভেট অন্তত আপনারা সবাই একটা টিম রেডি করতে, চিকিৎসা যেন ছাত্ররা পায়। তখন আমাকে ডোনার ভাই এবং রফিক ভাইয়ের নাম্বার দিয়েছিল, আমি সবাইকে ওনার নাম্বার সেন্ড করে রেখেছিলাম। আর আরেক দুটো মেসেজ জাস্ট সংক্ষেপে পড়ে দিতে চাই। এটা হচ্ছে আমরা সেই মেসেজ বিএনপির রিয়াজউদ্দিন ভাই প্রেস উইং এ যে কাজ করে ওনাকে পাঠিয়েছিলাম, আর জহিরুদ্দিন স্বপন ভাইকে পাঠিয়েছিলাম। এটা হচ্ছে 20 জুলাই 12:02, তাকে লিখেছিলাম মেসেজ এরকম, গত 5ই জুন 2024 হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে 2018 সালের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অবৈধ ঘোষণা করে। পরবর্তী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে 1 জুলাই 2024 থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে আমরা সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করি। এই ব্যানার থেকে আমরা শিক্ষার্থীরা সকল গ্রেডে কোটা সংস্কার করে সংসদের জরুরি অধিবেশনের মাধ্যমে আইন পাশের দাবি জানাই। সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে উত্থাপিত দাবি অগ্রাহ্য করে পরবর্তীতে সরকার প্রধানের বিতর্কিত সাধারণ শিক্ষার্থীদের নাগরিক সত্তা কলুষিত করে অপমানজনক মন্তব্য প্রধান এবং সরকারের সার্বিক অপরিণামদর্শী ও ছাত্র জনতা ও জাতীয় স্বার্থ বিরোধী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশের এই বিশৃঙ্খল রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয়েছে। সারা দেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়, এর দায় সরকারকে নিতে হবে। বিগত কয়েক সপ্তাহ ধরে সরকার আন্দোলন চলমান ক্যাম্পাসগুলোয় ইন্টারনেট বন্ধ অচল করে রেখেছে, কিন্তু গতকাল থেকেই সারা দেশে কমপ্লিট ডিজিটাল ক্র্যাকডাউন চালানো হচ্ছে। গতকাল সন্ধ্যা থেকেই দেশে ব্রডব্যান্ড সেবা, মোবাইল নেটওয়ার্ক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এটিএম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সারা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভয়াবহ বিঘ্নিত হচ্ছে। ফলে আমাদের সমন্বয়ক ও সহ সমন্বয়কদের মধ্যে কোনো ধরনের সক্রিয় যোগাযোগ সম্ভব হচ্ছে না। সারা দেশে আরোপিত এই ডিজিটাল ক্র্যাকডাউনের প্রধান টার্গেটের শিকার হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বাধীন রাষ্ট্রের নাগরিকদের তথ্য যোগাযোগের এই মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত রূপ।
অবিলম্বে সরকারকে ডিজিটাল ক্র্যাকডাউন রহিত করে দেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা সচল করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে রাজপথ থেকে প্রত্যাহার করতে হবে। ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। যোগাযোগ ব্যবস্থা সচল হলে সমন্বয় কমিটি নিজেদের মধ্যে আলোচনা করে দেশবাসীকে সিদ্ধান্ত জানাবে। আমাদের সুস্পষ্ট দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত করছি, হত্যার বিচার চাচ্ছি। আমরা বাংলাদেশের ছাত্র জনতার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে পাশে আছি। দেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক যে নির্বিচার হত্যাযজ্ঞ চলছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং এই দায় একান্ত সরকারেরই। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল মানবাধিকার সংস্থা এবং নাগরিক সমাজকে ছাত্র জনতার পাশে দাঁড়ানোর আমরা আহ্বান জানাই। ছাত্র নাগরিক হত্যার বিচার আইন শৃঙ্খলা বাহিনী করার জন্য এনকারেজ করার উৎসাহ দেওয়ার জন্য ভিতরে কি হয় এইটা বলে না। তো আমার কাছে মনে হয়েছে এটা এক্সপোজ হওয়া দরকার যে পলিটিক্স রাজনীতিবিদরা তো কোনো ক্রিমিনাল না যে তাদের সাথে এই ধরনের জঘন্য আচরণ করবে। এমনকি আমাকে এমন হয়েছে বালতির মধ্যে একটা ছেলেকে প্রস্রাব করাই দিচ্ছে, ওই বালতির মধ্যে কারেন্টের লাইন দেওয়া, তাহলে পানি তো ইউজুয়ালি কারেন্ট ক্যারি করে, তাহলে প্রস্রাব করলে কিন্তু এটার সাথে তার মানে হচ্ছে। এখন এইটা হচ্ছে মানসিক টর্চার করার জন্য, মানসিক ইয়ে করার জন্য। তো তোমার ছোট ভাই, হ্যাঁ এরা তোমার ছোট ভাই, তোমার সাথে তো এগুলো করতে চায় না, মানে মেন্টালি ইয়ে করা যে এর কি করবে একটা মানুষকে যদি এইভাবে আপনারা দেখায় বা দেখতে। আপনার সাথে অনেক সিনিয়র সাথে এরকম হয়েছে। তারপরে যেটা বলছেন একজন অফিসার এই কোন একটা জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে তখন উনি মিরপুরের সম্ভবত ডিসি ছিলেন, ইব্রাহিম নাম হতে পারে, আমার এক্স্যাক্টলি মনে নেই। আমাকে এবং ব্যারিস্টার অসীম ভাই বিএনপির আন্তর্জাতিক সম্পাদক একই হ্যান্ডকাপে পেতেছে, মুখে হুমকি দামকি দিয়েছিল যে এগুলা না আপনারা এগুলা করেন, হ্যাঁ আমরা জানি। বাট উনি এরকম একটা হুমকি স্বরূপ কোনো খারাপ ল্যাঙ্গুয়েজও ব্যবহার করেনি এবং উনি আমাদের জাস্ট ওই জিজ্ঞাসাবাদ করার লাগে ওই হাজিরা উনি ডেকে নিছে। তারপরে ওনার যে এসআই থাকে বা জুনিয়র অফিসার, ওই অফিসার ওই দিন কিছু করে তখন যে আমাদেরকে নিয়ে যাচ্ছিল সে বলছিল ভাই নির্দেশ আছে করা মাইল এবং ভিডিও হোম মিনিস্টারকে পাঠানো, হোম মিনিস্টার আবার প্রধানমন্ত্রীর কাছে পাঠায়, তো আপনারা একটু নিচে খোঁড়াই খোঁড়াই হেঁটে যায়, মানে উনি বলতেছিল। তো এটা হচ্ছে এই কারণে যে আসলে আমরা ঢালাওভাবে পুলিশকে খারাপ বললে সেটাও ঠিক না। আমরা কিছু ক্ষেত্রে মানবিক পুলিশ যেমন গলা ব্যথা ছিল অনেকে গরম পানি এনে দিছে। আবার ওইখানেই একজন এডিসি ছিল অ্যাডমিট, তার নাম শাহিন সাহেব, আর ছিল চাঁদপুরে। মানে ওখানে সিনিয়র লিডাররা থাকলে অ্যাটলিস্ট একটু তাদেরকে সম্মান করেছে। ধরুন ওখানে অফিসার ও কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, বিএনপি রিজভি ভাই রাজশাহী ইউনিভার্সিটির নেতা ছিলেন, একটা পার্টির সিনিয়র মহাসচিব, অনেক এক্স এমপি টেমপি, ও আসলে সবাইকে একেবারে তটস্থ করে, মানে এমন ভাবে বিহেভিয়ার করতো। নিপুণ রায় মহিলা মানুষ ছিল, ওনার একটা অপারেশন হয়েছে, উনি এই আপনার এমনি ওইখানে তো ঢালাও দাঁড়াই থাকতে হয় কিংবা বসে থাকতে হয়, উনি বসে থাকতে পারছিল না। উনি বলছিলেন একটা চেয়ারের ইয়া করতে, এই নাকি আপনার অফিসটাকে যে আপনার জন্য চেয়ার ইয়া করা হবে, তার চোখ দিয়ে পানি পড়ে গেছে। মানে একজন নারী এবং উনি একটা সেনসিটিভ অপারেশন করেছিল, শারীরিক অসুস্থ, ওনাকে একটা চেয়ার, এটা পলিটিক্যাল লিডারদেরকে এইটুকু অনার করছে, একটা চেয়ার ভিতরেই তো রাখছে, একটা চেয়ার একটু বসবে কেন উনি ইয়ে করতে পারছেন না। এমনকি রিজভি ভাই তো লাঠি বটে আছে, রিজভি ভাইকেও একটা চেয়ার পরে বোধহয় কোনোভাবে পরে এক পর্যায়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা অন্যজন দিয়েছিল। শাহিন সাহেব ছিল অ্যাডমিন, যার কাজ এটা দেখভাল করা। এত মানে রুড অফিসার ছিল। এবং আরেকদিন একটা ঘটনা ঘটেছে জুম্মার নামাজের সময়, জুম্মার নামাজের আগে আমাকে ওই অ্যাডমিন তার ইসে ডেকে নিয়েছিল। তো ডেকে নিয়েছিল, আমরা প্রথম দিকে কথাবার্তা খুব ভালো হচ্ছে, কি খবর তোমার, তো আমরা কোর্টে তুলছি, মানে যারা ডিবির কার্যালয় থেকে কোর্টে তোলা তো তারা মনে করে কিছুটা মুক্ত হয়েছে, কারণ এইখানে থাকলে তো অত্যাচার, জেলখানায় তো অন্তত নির্যাতন নেই। তো কথা হচ্ছে বলার প্রসঙ্গে আমি যখন দাঁড়াই কথা বলতেছিলাম তখন ওইখানে ওই অফিসার আসলে ওনার নামটা এবং চেহারাটা আমার কিছুটা মনে আছে, সামনে সামনে দেখলে আমি চিনতে পারবো, এমনি নামটা মনে নাই, কারণ উনি জুম্মার নামাজ পড়ার প্রস্তুতি নিয়ে আসছে, মাথায় টুপি, একটা নীল শেডের পাঞ্জাবি ছিল। তো